আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটায় আমরা এসএসসির বায়োলজির চ্যাপ্টার 2টা প্রথম অংশ একটু কভার করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা বেশ বড়, তো যেটা করব এই চ্যাপ্টারটা টপিকগুলা সিরিজ ওয়াইজ আপলোড করতে থাকবো। তো ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা এইভাবে কভার হয়ে যাবে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে জীবকোষ থেকে প্লাস্টিক পর্যন্ত পুরোটা। চলো শুরু করা যাক। জীবকোষ নিয়ে পড়া শুরু করার আগে কোষের যেই আবিষ্কারের ইতিহাস, এই ইতিহাসটা নিয়ে একটু কথা বলি। কোষ আবিষ্কারের ইতিহাসটা খুব মজার। সাল ১৬৬০-এর আশপাশ দিয়ে রবার্ট হুক নামক একজন বিজ্ঞানীকে, তিনি তখনও বিজ্ঞানী ছিলেন না, তো রবার্ট হুককে রয়্যাল সোসাইটি অফ ব্রিটেন, যেটা সেখানকার বায়োলজি ল্যাবের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দেওয়া হয়। তো তার এক সপ্তাহ পরে একটা ইভেন্ট ছিল। এই ইভেন্টটায় রবার্ট হুক চিন্তা করলেন এমন কিছু করবেন যাতে হচ্ছে যারা আগত যে বড় বড় বিজ্ঞানীরা আছে ওনাদেরকে একটু তাক লাগাই দিবেন, এরকম একটা কি করা যেতে পারে। তো বাই দিস টাইম রবার্ট হুক চিন্তা করতে থাকলেন এবং উনি হঠাৎ চিন্তা করলেন যে যেই কাঠের ছিপি থাকে ওয়াইন বা শ্যাম্পেইনের বোতলের উপরে, যে কাঠের একটা ছিপি থাকে, এই জিনিসটা দেখতে হচ্ছে সলিড বাট পানিতে ভাসে। তো ওনার মাথায় এটা হিট করলো যে কেন এটা হয়। এই চিন্তা থেকে উনি যেটা করলেন, উনি সেই কাঠের ছিপির একটা অংশ কাটলেন এবং অণুবীক্ষণ যন্ত্রের নিচে সেই স্লাইডটা বসালেন। তো উনি যখন এই স্লাইডটা বসালেন অণুবীক্ষণ যন্ত্রের নিচে, উনি দেখতে পেলেন কিছু খুব 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 অবস্থা এরকম। তো উনি এই জিনিসটা রিলেট করলেন চার্চে যে পাদ্রীরা থাকতেন তাদের ঘরের সাথে। তো পাদ্রীরা যেই ঘরগুলায় থাকতেন সেগুলাকে বলা হয়তো সেল। তো উনি এই জিনিসটার নাম দিলেন সেল। সেইখান থেকে আবিষ্কার হইল হচ্ছে এই কোষ। তো এর পরবর্তী সময়ে কোষ নিয়ে অনেক পড়ালেখা শুরু হয়ে গেল, অনেক অনেক কিছুই হলো, বাট আলটিমেটলি রবার্ট হুককেই বলা হইল কোষের আবিষ্কারক বা কোষের জনক। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী কোষ নিয়ে অনেক ইনডেপথ থিওরি দিচ্ছিলেন। তো লাস্টে বিজ্ঞানী লোয়ি এবং সিকেভিজ নামক দুজন বিজ্ঞানী, ওনারা কোষ সম্পর্কিত একটা, মানে কোষ কাকে বলে বা কোষ কি, এটা সম্পর্কে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন এবং এটা বেশ গ্রহণযোগ্যতা পেল। কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এখন প্রথম যে ভাগটা নিয়ে বলবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের ভাগটা। কোষের যে বিভাজনগুলো আছে, এটার খুব মজার একটা ব্যাপার হচ্ছে কোষ যে কোনো ভাগেই ভাগ করা হোক না কেন, আলটিমেটলি এটা দুই প্রকারই হবে। যে কোনোভাবেই হোক সেটা দুই প্রকারই হবে। কোষের প্রকারভেদ অলওয়েজ দুই প্রকার। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতেও কোষ দুই প্রকার। এই যে এইখানে যে জিনিসটা আছে, এটা খ মার্কের প্রশ্নের জন্য, অর্থাৎ 2 মার্কের প্রশ্নের জন্য বেশ ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্নের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, আর এটা একটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং একটা হচ্ছে ইউক্যারিওটিক। এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক যে নামটা আছে, এটাকে যদি আমরা ব্রেক করি বা ওয়ার্ডটা ভাঙি, তাইলে আসলে এইটাকে কেন প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক বলা হচ্ছে বা কেন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে বলা হচ্ছে সেটা জানা যাবে। তো প্রোক্যারিওটিকটাকে একটু ব্রেক করি, ওয়ার্ডটা একটু ভাঙি। প্রোক্যারিওটিকের এই প্রো ওয়ার্ড যেটা আছে, এটা আসছে হচ্ছে প্রি থেকে, প্রি বা বিফোর। এবং যেই ক্যারিয়ন আছে, এই ক্যারিয়নটা আসছে হচ্ছে নাট বা কেন্দ্রিকা থেকে, কেন্দ্রিকা। ক্যারিয়ন অর্থ হচ্ছে নাট এবং নাট থেকে আসছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। তো আমি যদি প্রোক্যারিওটিকটাকে একসাথে করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিফোর নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের আগের অবস্থা। তার মানে নিউক্লিয়াসটা সুগঠিত না, এরকম একটা অবস্থা, যেটাকে আমরা বলতেছি প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক। আর ইউক্যারিওটিক যেটা, এই ইউটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে গুড বা ওয়েল। আর ক্যারিওটিক যেটা ক্যারিয়ন থেকে আসছে, ক্যারিয়ন মানে তো হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। তো সেই হিসাবে ইউক্যারিওটিক হচ্ছে গুড নিউক্লিয়াস বা ওয়েল নিউক্লিয়াস, যেটাকে বলা হচ্ছে সুকেন্দ্রিক। তো প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক। আচ্ছা, এটাকে প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক কেন বলা হচ্ছে এটা একটু বলি। ধরো আমি একটা সেল আঁকাই,
ধরে এটা আমার একটা সেল, এটা হচ্ছে আমার একটা সেল, আর এটার মধ্যে আছে হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, তার চারপাশে থাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা এরকম পেঁচানো, আর এখানে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর ইম্পর্টেন্টলি যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে একটা মেমব্রেন থাকে, নিউক্লিয়াসের চারপাশে একটা মেমব্রেন থাকে, যে মেমব্রেনটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তো এই নিউক্লিয়ার মেমব্রেনটা নিউক্লিয়াসের ভেতরে যে জিনিসগুলো আছে, নিউক্লিওলাস, ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম যেগুলো আছে, এগুলাকে একসাথে করে রাখে। আচ্ছা, এরকম যদি একটা অবস্থা হয় যে একটা কোষ, একটা কোষ কোষের মধ্যে নিউক্লিওলাসও আছে, ক্রোমাটিন জালিকাও আছে, বাট এটার চারপাশে যে লেয়ারটা ছিল নিউক্লিয়ার মেমব্রেন, সেই মেমব্রেনটা নাই, এই মেমব্রেনটা এখানে অনুপস্থিত। তাইলে কি হবে? তাইলে যেটা হবে, নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলো ছিল সেটা আলটিমেটলি কোষের মধ্যেই ঘোরাফেরা করবে। তো এইরকম যদি থাকে, সেই ক্ষেত্রে জিনিসটাকে বলা হয় হচ্ছে এই প্রোক্যারিওটিক। তার মানে যেই নিউক্লিয়াসের চারপাশে মেমব্রেন থাকবে না, অর্থাৎ কমপ্লিট নিউক্লিয়াস না, তারাই হচ্ছে এই প্রাককেন্দ্রিক বা আদিকোষী। আর যাদের নিউক্লিয়াসের চারপাশে এরকম মেমব্রেন থাকবে এবং নিউক্লিয়াস একটা আলাদা অঙ্গাণু হিসেবে থাকবে, অর্থাৎ কোষের মধ্যে ছড়াই ছিটায় থাকবে না, সেটা হচ্ছে প্রকৃত কোষী। আদিকোষী এবং হচ্ছে প্রকৃত কোষী। তো এইখান থেকে আসলে নামটা আসছে এরকম, প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, যে এটাতে যেহেতু চারপাশে মেমব্রেন আছে, তার মানে এই নিউক্লিয়াসটা সুগঠিত, সেই হিসাবে এটা আসছে ইউক্যারিওটিক, বা ইউ মানে হচ্ছে গুড এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, সেই হিসাবে গুড নিউক্লিয়াস বা সুকেন্দ্রিক। আর প্রোক্যারিওটিক মানে হচ্ছে প্রাককেন্দ্রিক বা নিউক্লিয়াসের আগের যে অবস্থাটা, চারপাশে কোনো মেমব্রেন নাই, একটা বাজে অবস্থার মধ্যে আছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রাককেন্দ্রিক। তো এই হচ্ছে এই অংশটা প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক, যে কারণে বলা হয় সেটা। আদিকোষী কেন বলা হয়? আদিকোষী বা প্রকৃত কোষী যে বলা হইলো যে নিউক্লিয়াসের হিসাবে, এর আর কী কী বৈশিষ্ট্য আছে? আদিকোষী জীবের যেটা হয় যে নিউক্লিয়াসের চারপাশে তো মেমব্রেন থাকতেছে না, এর ছাড়াও যেটা হয় কি, যে এই আদিকোষী জীবের মধ্যে না কোনো অন্যান্য অঙ্গাণুগুলো থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিড থাকে না, গলগি বডি থাকে না, এগুলা কিছু থাকে না, থাকে হচ্ছে রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। আর যেগুলা প্রকৃত কোষী, এই যে এরকম প্রকৃত কোষীগুলার চারপাশে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, যাবতীয় যত অঙ্গাণু দরকার সব কিছুই থাকে, সেই হিসেবে এরা হচ্ছে প্রকৃত কোষী। বিস্তৃতি কোথায়, অর্থাৎ কার কার মাঝে পাওয়া যায়? আদিকোষী জীবগুলা, মানে আদিকোষী যেগুলা থাকে আর কি, আদিকোষ, আদিকোষগুলা থাকে হচ্ছে যেগুলো ছোট ছোট জীব, যেমন অ্যামিবা, তারপর সায়ানোব্যাকটেরিয়া, এরকম। আর প্রকৃত কোষ যেটা থাকে, এটা কোষই হবে না, এটা আসলে কোষ হবে। প্রকৃত আদিকোষ আর প্রকৃত কোষ, কোষই না, আদিকোষ আর প্রকৃত কোষ। আচ্ছা, তো আর হচ্ছে প্রকৃত কোষগুলো কই থাকে? যাবতীয় যত বড় বড় জীব আছে, উন্নত জীব, সবখানে উন্নত জীব, সবখানেই প্রকৃত কোষ দেখা যায়। তো এই যে এই টপিকটা পড়লাম এতক্ষণ ধরে, এই টপিকটা থেকে মেইনলি 3 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা আসতে পারে হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার, ব্যাখ্যা করো, সেটা 2 মার্কের প্রশ্ন হতে পারে। আবার আসতে পারে আদিকোষ বা প্রোক্যারিওটিক যেটা আছে প্রাককেন্দ্রিক, এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করো, সেরকম আসতে পারে। প্রকৃত কোষ ব্যাখ্যা করো, এরকম আসতে পারে জিনিসটা। তো এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে। আর আরেকটা যেটা আসে খ মার্কের পার্থক্য, সেটা আসতে পারে যে আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে কি কি পার্থক্য, সেটা আসতে পারে। তো যদি এরকম প্রশ্ন আসে যে ব্যাখ্যা বা পার্থক্য, এগুলা এইভাবে লিখে দিতে পারবা যে আদিকোষ, যেটা প্রথমে বললাম,
আদিকোষের চারপাশে কোনো নিউক্লিয়াসের চারপাশে কোনো মেমব্রেন থাকবে না, যার কারণে নিউক্লিয়াসের সব বস্তু সাইটোপ্লাজমের মধ্যে, কোষের সাইটোপ্লাজমে ঘোরাফেরা করবে। প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের চারপাশে মেমব্রেন থাকবে, এটা একটা আলাদা অঙ্গাণু হিসেবে থাকবে। এটা গেল একটা হচ্ছে পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে লিখবা হচ্ছে আদিকোষের চারপাশে, আদিকোষে অন্যান্য কোষীয় যে অঙ্গাণু, যে এরকম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই জিনিসগুলো থাকবে না। আর প্রকৃত কোষের মধ্যে এটা থাকবে। আর 3 নাম্বার হচ্ছে যে বিস্তৃতিটা বললাম, যে আদিকোষটা থাকে হচ্ছে অ্যামিবা, সায়ানোব্যাকটেরিয়া নামক যত ছোট ছোট জীবগুলো আছে এইখানে। আর প্রকৃত কোষটা থাকে হচ্ছে যেই উন্নত জীব যেগুলো আছে সেইখানে। তো এইটা পড়লেই, এইটুকুন লিখতে পারলেই আশা করি যে এটার আর কিছু লাগবে না, এখান থেকে এটা হয়ে যাবে। আর এটা কেন প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক বলা হয় সেটাও ওয়ার্ড ভেঙে ভেঙে আমি বলার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করি এটা বুঝতে পারছো। তো চলে যাই নেক্সট টপিকে। এবার যেই কোষের প্রকারভেদ, এটা আরেকটা প্রকারভেদ। এটা হচ্ছে কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার। এইখানেও কাজের ভিত্তিতেও কোষ 2 প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। দেহকোষ কি করবে? দেহকোষ হচ্ছে দেহর বৃদ্ধিতে কাজ করবে, দেহের বৃদ্ধিতে কাজ করবে। ধরো তুমি ছোটবেলায় ছিলে এরকম একদম ছোট, একদম পিচ্ছি পাচ্ছা একটা মানুষ। এরপরে তুমি যখন বড় হইছো, তোমার হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, সব কিছুই বড় হয়েছে তোমার। তো এই যে বড় হইলা, লোইয়ারসিকেভিচ বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী যে বললো জীবের যাবতীয় ক্রিয়াকলাপের একক হচ্ছে কোষ। তার মানে কি তুমি বুঝতেছো না যে জিনিসটা, যে ছোটবেলায় তোমার শরীরে যে কয়টা কোষ ছিল, বড় হওয়ার পর বডিতে অবশ্যই কোষের সংখ্যা বাড়ছে। তো এই যে দেহে যে কোষের সংখ্যা বাড়লো, কোষের দেহ বৃদ্ধি, তারপরে হচ্ছে অন্যান্য যেই শারীরবৃত্তীয় পরিবর্তন, এগুলা তো যেই সেল বাড়ছে, যেই সেলগুলো বাড়ছে সেগুলো হচ্ছে দেহকোষ। তার মানে দেহকোষের সংখ্যাটা হচ্ছে কিছুটা এরকম, যে যেসব কোষ জীবের দেহ গঠনে অংশ নেয় সেগুলো হচ্ছে দেহকোষ। এই দেহকোষের যে বিভাজনটা হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই বিভাজনটা হয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। এই বিভাজন যেটা মাইটোসিস মাস, এগুলো পরের চ্যাপ্টারে আমরা পড়বো। আপাতত এটাই জানো যে মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে তোমার দেহকোষের বিভাজনগুলো হয়। এবং দেহকোষ দিয়ে আসলে তোমার যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, যেটা বললাম আর কি, বড় হয়েছে, তোমার শরীর সুগঠিত হয়েছে, তারপরে ছোট অবস্থায় তোমার হাত, যখন একটা কোষ থেকে তুমি এইরকম অবস্থায় আসছো, একদম ছোট অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া, সব কিছুই দেহকোষ থেকেই হয়েছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে জনন কোষ যেটা লাগে সেটা হচ্ছে তোমার একদম শুরুতে, যেটা যে এই যে একটা সেলের কথা বললাম, যে জাইগোট সৃষ্টি হওয়ার সময়, জাইগোট সৃষ্টির সময় জনন কোষটা হচ্ছে কাজে আসে। তো এই জনন কোষের যে বিভাজন হয়, এটা হচ্ছে মায়োসিস প্রক্রিয়ায়। এটা আসলে এই জিনিস এরকম পরীক্ষায় আসে না, এমসিকিউ আসতে পারে যে কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার, এর বাইরে আর কিছু আসবে না। তো এটা নিয়ে অত ইনডেপথ যাওয়ার দরকার নেই, এটুকু জানলেই এনাফ, আর এর বাইরে আর কিছু জানা লাগবে না। আর এই যে এখানে যে পোষক অনুসারে, এটা আসলে তোমাদের বইয়ের নাই, তো এটা লেস ইম্পর্টেন্ট, এটা না জানলেও চলবে, লেস ইম্পর্টেন্ট বা দরকার নাই, এই জিনিসটা আসলে দরকার নেই, একদম ইজি। পোষক অনুসারে কয় প্রকার, মানে কোন দেহে থাকে, যদি প্রাণী দেহে থাকে তাহলে সেইটা হচ্ছে প্রাণী কোষ, আর যদি উদ্ভিদ দেহে থাকে তাহলে উদ্ভিদ কোষ, সোজা, এর বাইরে আর কিছু এখান থেকে বলার নাই। তো এখানে যদি আমি কাজের ভিত্তিতে জিনিসটা একবার ওভারভিউ করি, তাহলে যেটা বলবো যে দেহকোষ যেটা, সেটা হচ্ছে তোমার জীবের বৃদ্ধিতে সহায়ক, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিতে সহায়ক, এরকম যে কোষগুলো আছে এগুলো হচ্ছে দেহকোষ। আর জনন কোষ হচ্ছে জাইগোট সৃষ্টির সময় তো কাজে আসে জনন কোষগুলা। এই তো, এর বাইরে আর কিছু লাগবে না, এই টপিকটা তো ইম্পর্টেন্ট না। এবার চলে আসে আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা বেশ ইম্পর্টেন্ট, এটা 2 মার্কের প্রশ্নে আসতে পারে, 3 মার্কের প্রশ্নেও আসতে পারে।
এটা 2 স্টার দেওয়া যাইতে পারে ইম্পর্টেন্সের দিক থেকে। আচ্ছা, কোষ প্রাচীরের কিছু অনেকগুলা কথাই আছে তোমাদের বইয়ে, বাট আমার মনে হয় এই 2টা লাইন একটু আলাদাভাবে নজর দিবা, এই 2টা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর, এই জিনিসটা প্রাণী কোষে থাকে না। আর ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত। তো কোষ প্রাচীর নিয়ে যদি আলোচনায় আসি, কোষ প্রাচীর জিনিসটা আসলে কি সেটা একটু দেখি। আবার একটা কোষ আঁকাই। এই যে হচ্ছে আমার একটা কোষ, কোষের চারপাশ দিয়ে এরকম একটা প্রাচীর থাকে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এরকম কোষের চারপাশ দিয়ে থাকে, এই জিনিসটাই হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, আচ্ছা। তো কোষ প্রাচীর এটা হচ্ছে কোষ প্রাচীর, জিনিসটা দেখতে এরকম হয়, ভিতরে জিনিসপত্র আছে আরো অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো থাকে আর কি, অঙ্গাণু সেগুলা। আচ্ছা, তো কোষ প্রাচীরের গঠনটা মেইনলি হচ্ছে কোষ প্রাচীরের চারপাশে, আচ্ছা তোমাদের বইয়ের ছবিটা দেখাই, এই যে এটা হচ্ছে কোষ প্রাচীরের মেইন যে ইয়াটা মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপরে কিছু রাসায়নিক জমা হয়, মেইনলি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই 3টা জিনিস জমা হয়ে আরেকটা ওয়াল তৈরি করে, এটাকে বলা হয় প্রাইমারি ওয়াল বা প্রাইমারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর। কিছু কিছু কোষের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রাইমারি ওয়ালের উপরেও আরও কিছু রাসায়নিক বস্তু জড়ো হয়ে তৈরি করে হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা একটু মোটা হয়। আচ্ছা, বইয়ের ছবি শেষ, এবার আসি এই ছবিটায়। তো কোষ প্রাচীরের যে রাসায়নিক গঠন কি কি থাকে, কোষ প্রাচীরটা মেইনলি হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। হ্যাঁ, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। এছাড়াও এর মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে, আমি মনে রাখতাম হচ্ছে HPSL, এই 4টা লেটার দিয়ে আমি মনে রাখতাম যে কি কি হয়। এইচতে হচ্ছে হেমিসেলুলোজ, পিতে হচ্ছে পেকটিন, এসতে হচ্ছে সেলুলোজ, এলতে হচ্ছে লিগনিন, আর এই এসে আরেকটা হচ্ছে সুবেরিন। তো এই কয়টা জিনিসই মেইনলি তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এইটা হচ্ছে এই কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, লিখে দেই, এটা হচ্ছে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন হচ্ছে এই কয়টা জিনিস। আচ্ছা, তো মেইনলি কোষ প্রাচীর যেটা আছে না, এটা কিন্তু হচ্ছে ডেড, মানে মৃত প্রাচীর। তো কোষ প্রাচীরের কাজ কি কি? কোষ প্রাচীরের যে কাজগুলো আছে সেটা হচ্ছে খুব মানে ইজিলি বোঝা যায় যে কোষ প্রাচীর বাইরের কোষের থেকে, মানে বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করবে। তারপর হচ্ছে কোষের শেপটা যেন ঠিক থাকে সেটা রক্ষা করবে। এটা তারপর হচ্ছে একটা কোষ থেকে অন্য কোষে জিনিসপত্র ট্রান্সফার করার ক্ষেত্রে কাজে আসবে। কোষ প্রাচীরের যে গঠন এটা একটু পরে বলতেছি। এই হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এর বাইরে সেরকম আর যেটা আছে সেটা হচ্ছে প্লাজমা ডেজমোটা পথে হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে লবণ, পানি এইগুলা সরবরাহ করে। প্লাজমা ডেজমাটা ওই গঠনের মধ্যে, তারপরে বলতেছি। আচ্ছা, আর এগুলা হচ্ছে মানে উদ্ভিদের এরকম থাকে। ছত্রাকের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন নির্মিত, এটা ইম্পর্টেন্ট। এটা এই জিনিসটা ধরো তোমরা এসএসসিতে পাবা, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, মানে এটা খুবই খুবই
খুব ফেমাস একটা লাইন। এই কোশ্চেনটা অনেকবার আসে, যে কোনো এক্সামেই এটা অনেকবার আসে, মানে বহুবার রিপিটেড কোশ্চেন এটা। তো এই কোশ্চেনটা একটু এমসিকিউ এর জন্য একটু গুরুত্ব দিয়ে পড়বা। তো এবার আসি কোষ প্রাচীরের যেই গঠনটা সেটা একটু আসি। হ্যাঁ, পরের ছবিটাতে তো তখন বললাম যে মেনলি থাকে একটা মধ্যপর্দা, তার উপরে কিছু জিনিসপত্র জড়া হয়ে হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার উপর গৌণ প্রাচীর। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, এই যে যে মধ্যপর্দাটা দেখতেছো না, এই মধ্যপর্দাটা না এক্সটেন্ড করে। এক্সটেন্ড করে মানে হচ্ছে মধ্যপর্দাটা নামে ঠিকই, এইভাবে মধ্যপর্দাটা নেমে যাবে, বাট এই যে প্রাথমিক প্রাচীর, এই প্রাথমিক প্রাচীরটা থাকে না, না থেকে এরকম হয় জিনিসটা, এরপরে এরকম একটা গৌণ প্রাচীর তৈরি হয়। তো এই যে একটা মাঝখানে গ্যাপ পড়ে গেল না, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে কূপ, কূপ বা পিট। আচ্ছা, এবার আবার আগের ছবিটায় আসি। তো কোষ প্রাচীরের গঠনটা এরকমই, যে মাঝখানে একটা মধ্যপর্দা থাকবে, তারপরে থাকবে হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার চারপাশে থাকবে হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। আচ্ছা, আগের ছবিটা এটাই। আচ্ছা, এই যে দেখো কোষ প্রাচীর যেটা আছে না, এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এখানে দেখো একটা কোষ প্রাচীর এইভাবে একটা কোষকে আরেকটা কোষ থেকে কোষ প্রাচীর আলাদা করতেছে, একটা কাজ এইভাবে আলাদা করতেছে। আবার এই যে দেখো মাঝখানে মাঝখানে গ্যাপ দেখা যায়, ডট 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 ডট, এই যে ডটগুলো আছে এইগুলাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা। এই যে প্লাজমোডেজমাটা, এটা হচ্ছে আণুবীক্ষণিক নালী, বীক্ষণিক নালী। এই নালীর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু, তারপরে পানি, এইগুলা এক কোষ থেকে আরেকটা কোষে পাঠায়। ঠিক আছে, তো এই হচ্ছে কোষ প্রাচীর নিয়ে যাবতীয় যা যা বলার। তো কোষ প্রাচীর থেকে যদি গঠন আসে, যদি বলে যে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো, তো গঠন যদি বর্ণনা করতে বলে, তোমার এই এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবি আঁকবা, আঁকার পরে বলবা যে কোষ প্রাচীরের মেইনলি থাকে হচ্ছে মধ্যপর্দা, তার উপরে থাকে প্রাইমারি ওয়াল, তার উপর থাকে সেকেন্ডারি ওয়াল, এর রাসায়নিক গঠনটা একটু বর্ণনা করবা। এই যে আমরা বললাম HPSL, যেটাতে আমরা মুখস্থ করলাম একটু আগে, HPSL দিয়ে যেটা থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এইগুলা। আর সাথে লিখে দিতে পারো যে মেইনলি থাকে হচ্ছে সেলুলোজ। সেলুলোজটা কিন্তু কোষ প্রাচীরের মেইন উপাদান। সেলুলোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ঠিক আছে, এটা হচ্ছে মেইন উপাদান কোষ প্রাচীরের। তো এটা লিখবা যে এই রাসায়নিক গঠনটা দিবা, দেওয়ার পরে বলবা যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ প্রাচীরের মাঝখানে কিছু মানে ফাঁকা ফাঁকা অংশ থাকে, যেগুলা দিয়ে হচ্ছে প্লাজমোডেজমাটা পথে হচ্ছে ফাঁকা ফাঁকা অংশ না, আসলে লিখবা যে এক কোষ থেকে আরেক কোষে খনিজ লবণ এবং পানি সংযোগ মানে আদান প্রদান করার জন্য প্লাজমোডেজমাটা থাকে, এটা লিখবা। আর লাস্টে যেটা লিখে দিতে পারো যে কাজগুলো লিখে দিতে পারো, এক কোষ থেকে আরেক কোষের কে পৃথক করবে, কোষের আকৃতি ঠিক রাখবে, কোষকে অন্য কোষের আঘাত থেকে রক্ষা করবে। এই তো এইগুলা লিখে দিলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না, এটাই হবে। আর আমি প্রেফার করি এই ছবিটা, আমার মনে হয় এই ছবিটা আঁকলে ইজিও হবে, আর যদি পারো তো এটাও এঁকে দিলা, এই ছবিটা বেশি ভালো আর কি। তবে যদি না পারো এটা এঁকে দিলেও হবে, একই জিনিস, এটাও ভালো। তো এই তো কোষ প্রাচীর নিয়ে, এর বাইরে আর কিছু বলার দরকারও নাই, এটুকুন জানলেই এনাফ। আর আর কিছু কোষ প্রাচীর নিয়ে আর তেমন কিছু মনে হয় তোমাদের বইও নাই। তো আমরা যাই আমাদের নেক্সট টপিক যেটা, সেটাতে এবার আসি একটু কোষ ঝিল্লি যেটা আছে, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা নিয়ে কথাবার্তা বলি একটু। কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি যেটা, সেটা হচ্ছে কি যে এই যে একটা কোষ, এই যে কোষের মধ্যে তো অনেক কিছু থাকে,
সাইটোপ্লাজম থাকে, তারপরে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম, এরকম অনেক জিনিসপত্র থাকে। তো এই জিনিসগুলাকে একটা পর্দা দিয়ে ঘেরা অবস্থায় থাকে, যাতে করে হচ্ছে জিনিসগুলা একসাথে থাকতে পারে এরকম একটা অবস্থায় ধরে রাখে। কোষের চারপাশে যেই পর্দাটা থাকে, এই যে চারপাশ দিয়ে একটা মেমব্রেন বা ঝিল্লি বা পর্দা যেটাই বলো, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে? তো এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির উপরে কিছু দেখা যায় কি অনেক সময়, এই যে কোষ ঝিল্লির এরকম প্রক্ষেপণ তৈরি হয়, মানে অভিক্ষেপ যেটাকে বলা যেতে পারে, এরকম অভিক্ষেপ সৃষ্টি হয়। তো এই যে অভিক্ষেপ যেগুলো আছে না, এগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। এরকম মাইক্রোভিলাই, যে দেখো মাইক্রোভিলাই প্রক্ষেপণ দেখা যায়। আচ্ছা, এই যে মাইক্রোভিলাইগুলো আছে, এইগুলাও হচ্ছে ওই বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা তৈরি। বৈষম্য ভেদ্য ঝিল্লি যেটা আছে ওটা দিয়ে তৈরি। ঠিক আছে? বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে তৈরি। তো এই বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে হয়, এরাও হচ্ছে অনেক সময় দেখা যায় জিনিসপত্র হচ্ছে এক জায়গা থেকে, মেনলি এটার কাজটা কি, প্রোটোপ্লাজমটা ওইভাবে একসাথে রাখে এবং এক কোষ থেকে আরেক কোষে জিনিসপত্র পাঠানোর কাজটাই মেনলি করে। যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই, এই প্লাজমা মেমব্রেনটাই কোষ প্রাচীরের যেই কাজগুলো আছে ওগুলো একটু একটু করে করে দেয়। আর এই প্লাজমা মেমব্রেনটা কিন্তু ইয়াতেও আছে, উদ্ভিদ কোষেও আছে। হ্যাঁ, উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে, প্লাজমা মেমব্রেন সব কোষেই থাকে। আচ্ছা, আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলা, এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলা কি, ওই যে কোষের মধ্যে যেগুলা থাকে আর কি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, যা যা থাকে আর কি, নিউক্লিয়াস ডট ডট দিয়ে দিই, যা যা থাকে সব কিছুকে একসাথে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এবার আসি আমাদের নেক্সট যে কাজ, সেইটা নেক্সট যেই টপিক সেটা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া। ও, এই জিনিস ধরো পরীক্ষায় আসার পসিবিলিটি খুব কম। এটা এটা কোনো এরকম ইম্পর্টেন্ট কিছু না, দেখে রাখতে পারো, পরীক্ষায় আসতেও পারে না আসতে পারে। আচ্ছা, এই যে এখানে লিখলাম বৈষম্যভেদ্য ঝিল্লি, বৈষম্যভেদ্য ঝিল্লি হয় কিন্তু এরা ওই যে অভিস্রবণের মাধ্যমে বললাম তো একটু আগেই, যে অভিস্রবণের মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে জিনিসপত্র যেগুলা থাকে আর কি কোষের, ওইগুলা ট্রান্সফার করে। এবার মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট। এই জিনিস হচ্ছে সব, মানে যাবতীয় অ্যাক্সেট সৃজনশীল তৈরি করার জন্য হইতেছে এই মাইটোকন্ড্রিয়া যথেষ্ট, খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর দেখা যায় যে কোশ্চেন আসে, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। আর এইগুলো পড়বা হচ্ছে এমসিকিউ এর জন্য, এরকম না যে দুইটা পড়লেই, এই দুইটা এমসিকিউ পড়লেই পড়া হয়ে যাবে, এরকম কিছু না। বাট এই দুইটা এমসিকিউ একটু গুরুত্ব সহকারে পড়বা, এই দুইটা এমসিকিউ আসে। আর পরের যেটা, যে কোষের প্রাণকেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়, এই প্রশ্নটা বি মানে হচ্ছে খ, যেটা আর কি ক্ষয়ের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো আসি মাইটোকন্ড্রিয়ার যা যা পড়া দরকার এগুলো একটু পড়ি। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে কার্ল বেন্ডা, আরও অনেক বিজ্ঞানী আছে, বাট তোমাদের বয়স শুধু একজন বিজ্ঞানীর নাম দেওয়া, উনি যেহেতু আবিষ্কার করেন তো ওনার নামই দেওয়া আছে। এছাড়াও কুলিকার বা আরও অনেক বিজ্ঞানী আছে যারা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারে বিভিন্ন সময় বিভিন্নভাবে অবদান রাখছে। তো মাইটোকন্ড্রিয়ার যেটা, এটা হচ্ছে একটা বাইলেয়ার অঙ্গাণু। বাইলেয়ার মানে কি, এটা হচ্ছে দ্বিস্তরী, দ্বিস্তরী। তো যে দুইটা স্তর, এর একটা হচ্ছে এই যেটা বাইরে যেটা দেখতেছো মেটে মেটে কালার, এটা হচ্ছে বাইরের স্তর, একদম একটানা মসৃণ এরকম একটা স্তর। আর ভেতরের যে স্তরটা দেখা যাচ্ছে, এই যে
পানি পানি বা এই যে হলুদ রঙের যে স্তরটা, এটা হচ্ছে ইনার মেমব্রেন বা ভেতরের স্তর। বাইরের স্তরটা মসৃণ, বাট ভেতরের স্তরটা এরকম এস শেপ, পেঁচানো। এই যে পেঁচানো, এটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি, এই যে ক্রিস্টি। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছিল, এই জন্য একটু ব্রেক নেওয়া লাগছে আমার। আচ্ছা, তো এখানে ছিল হচ্ছে যেটা বলেছিলাম, এটা ছিল হচ্ছে, এটাকে বলা হয় ক্রিস্টি, যেটা হচ্ছে ইনার মেমব্রেন যেটা আছে ভেতরের পর্দা, সেটা এরকম বাঁকায় বা এরকম পেঁচায়, এই পেঁচানো জায়গাটাকে বলা হচ্ছে ক্রিস্টি। তো ক্রিস্টির এইখানে থাকে হচ্ছে, ক্রিস্টি যেটা আছে, ক্রিস্টির এখানে থাকে হচ্ছে অক্সিজোম। পেঁচানো পেঁচানো, সুবিধা নাই, বাট এই যে গোল গোল যেগুলো থাকে, এই গোল জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অক্সিজোম। অক্সিজোম, এই অক্সিজোমের মধ্যে উৎসেচক বা এনজাইম থাকে। এনজাইম, এই এনজাইমগুলো কি কাজে লাগে? শ্বসনের সময় যে ধাপগুলো আছে সেইখানে এনজাইম লাগে, আর এই এনজাইমগুলো থাকে হচ্ছে অক্সিজোমের মধ্যে। এই যে ইনার মেমব্রেন, ইনার মেমব্রেনের মাঝখানে যে নীল নীল দেখতে পারতেছো না, নীল নীল, এটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। বা মাতৃকা, এই জিনিসটা একটু ঘন টাইপের আর কি, এটা তরল, ঘন তরল টাইপের, এটা আর কি ওই ইনার মেমব্রেনটা ফিল করে রাখে। এই তো এই হচ্ছে টোটাল যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা, মাইটোকন্ড্রিয়ার গঠনটা হচ্ছে এইটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বইয়ে নাই, বাট এটা একটু জেনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে। এই যে ডিএনএ দেখা যায়, গোল গোল ডিএনএ, এই যে এটা, এগুলা থাকে। তো এই ডিএনএ থাকার কারণে যেটা হয় কি, মাইটোকন্ড্রিয়া মানে প্রতিরূপ সৃষ্টি করতে পারে, অর্থাৎ দেখা যায় নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার যে গঠনটা ছিল সেটা। এবার আসি মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে মাইটোকন্ড্রিয়াকে এতক্ষণ ধরে বলতেছিলাম যে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ওই যে শুরুতে বলছিলাম, লুইয়ার সিকেভিস বলছে যে কোষ হচ্ছে জীবের মানে সকল কাজের একক, এরকম একটা কথা ছিল। তো তার মানে হিউম্যান বডির যে, হিউম্যান বডি না, জীবের যেই শক্তি দরকার হয়, এই শক্তিটা আসে কোত্থেকে? কোষ থেকে আসবে। কোষে কোন প্রক্রিয়া শক্তিটা পায়? কোষ পায় হচ্ছে শোষণ শক্তি, শোষণ নামক একটা প্রক্রিয়া থেকে। এটা পরে পরে তোমাদের চ্যাপ্টারে আছে, পরের দিকে একটা চ্যাপ্টারে এটা পাবা, শ্বসন। তো এই শ্বসনে অনেকগুলো না ধাপ আছে, চারটা মেন ধাপ আছে, চারটা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, লাইসিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, ও এ, আর একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই চারটা প্রক্রিয়ার মধ্যে যে ইয়াটা হয়, সেইখান থেকেই শ্বসনের যে মেইন শক্তি বা এনার্জি এইটা আসে। আর এই শ্বসনের যে এনার্জিটা, এই এনার্জি দিয়েই যে কোনো জীব তার যাবতীয় যত ধরনের কাজ আছে সব কিছু করতে পারে। ইভেন আমরা যে মানে হাঁটা চলা বা অন্যান্য যত কাজ, তুমি যখন ঘুমাও তখনও তো তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা চালু থাকে, তো এটার জন্য তো শক্তি দরকার হয়। এই সব শক্তি কিন্তু আসে শ্বসন থেকে। তো এই যে শ্বসনের যে চারটা স্টেজ বা ধাপ, এই চারটা স্টেজের মধ্যে যে গ্লাইকোলাইসিসটা আছে প্রথমটা, এইটা হয় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে বাকি যেই তিনটা, এগুলা
অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, এইগুলা সবগুলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় এই মাইটোকন্ড্রিয়ার এই যে যে তিনটা স্টেজ আছে এর মধ্যে ক্রেবস চক্রটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইটাতেই মেইনলি শ্বসনের যত শক্তি তার অধিকাংশটাই ক্রেবস চক্রেই তৈরি হয়। তো এই জিনিসটা হয় হচ্ছে তোমার এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এখন এই যে যে ইয়াগুলা হইল, যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, যেহেতু মাইটোকন্ড্রিয়া এখানে শক্তি উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এই তিনটা স্টেজ শক্তি উৎপাদনের যে তিনটা স্টেজ এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। সো যেটা খুব ইজিলি বলা যায় যেহেতু এইখানেই শক্তিটা উৎপন্ন হচ্ছে বা এই অঙ্গটাই শক্তি উৎপাদনে মেইন ভূমিকা রাখতেছে, তাই এটাকে বলা হয় হচ্ছে কোষের পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে। আর এই যে একটু আগে বলতেছিলাম যে অক্সিজোম, যে কোথায় লিখলাম, এই যে এনজাইম, এই এনজাইমগুলো লাগে হচ্ছে এই প্রক্রিয়াগুলোর মধ্যে সম্পূর্ণ করতে এই এনজাইমগুলো কাজে আসে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা। তো আচ্ছা, তো এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, যা বলছি এরকমই। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতন আছে সেগুলো একটু বলে নেই। যে প্রথমে আসতে পারে হচ্ছে ক ক মার্কের প্রশ্ন আসে যেটা, বা এমসিকিউ আসে যে কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। এরপরে আসতে পারে মাইটোকন্ড্রিয়ার কোন অংশের মধ্যে হচ্ছে এনজাইম থাকে, সেটা হচ্ছে অক্সিজোম। যেই ভাঁজগুলো আছে, এই যে ভাঁজ, এটাকে কি বলে, ক্রিস্টি বলে। এই ধরনের শর্ট কোশ্চেনগুলো 1 মার্কের কোশ্চেনে আসতে পারে কতে। হ্যাঁ, আর খতে আসতে পারে এই যে খতে যদি বি মার্কের প্রশ্ন আসে, বিতে এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন আসবে না যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, এর বাইরে আর কি আসে না। গ মার্কে প্রশ্ন আসতে পারে মাইটোকন্ড্রিয়ার গঠন, গ অথবা ঘয়ে আর কি এটা আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা যেটা, এটা বর্ণনা করতে বলতে পারে। সেই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকবা। আর যেটা বললাম যে এটা হচ্ছে একটা বাইলেয়ার অঙ্গাণু, এর মাঝখানে বাইরের মেমব্রেনটা হচ্ছে একদম মসৃণ, ভেতরের মসৃণ মেমব্রেনটায় ভাঁজ হওয়া থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে থাকে হচ্ছে অক্সিজমের মধ্যে থাকে এনজাইম। এই এনজাইমগুলা শ্বসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। আর শ্বসনের যেই ধাপগুলো আছে এর মধ্যে পরের যে 3টা ধাপ, এটা যদি পারো তো লিখে দিলে খুব ভালো। লিখে বলবা যে এগুলাতে মাইটোকন্ড্রিয়া কাজে আসে। এই তো, এর বাইরে আর কিছু দরকার নাই মাইটোকন্ড্রিয়া থেকে। আচ্ছা, তো এটা গেল। এবার আমরা আমাদের লাস্ট যে টপিক আজকের, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিকটাও গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ প্লাস্টিকটাও। মাইটোকন্ড্রিয়াটা একটু বেশি গুরুত্বপূর্ণ প্লাস্টিডের থেকেও। আচ্ছা, তো প্লাস্টিড নিয়ে শুরু করি, চলো। প্লাস্টিড মেইনলি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আমরা মেইনলি সেই ছোটবেলা থেকে যে পড়ে আসতেছি যে প্লাস্টিকটা এই যে এরকম, এই ছবি দিয়ে আমরা সেই ছোটবেলার থেকে আসতেছি, এটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, আমরা একদম চ্যাপ্টারের শুরুতে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের ওয়ার্ডটা যেরকম ব্রেক করছিলাম, আমরা এখানেও একটু ভাঙি, দেখি যে এটাকে কোনটাকে কী বলে, তাইলে আর সংজ্ঞাগুলো পড়তে হয় না। নাম ভাঙলে নামগুলো যদি ভেঙে ভেঙে পড়া যায়, সংজ্ঞাগুলো আলাদা করে মুখস্থ করতে হয় না। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে ক্লোরোপ্লাস্ট কাকে বলে, মেইনলি এই যে ক্লোরো ওয়ার্ডটা, ক্লোরো অর্থ না সবুজ। তার মানে যদি এরকম প্রশ্ন আসে যে ক্লোরোপ্লাস্ট কাকে বলে, তুমি লিখে দিবা যে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। তাইলেই হবে, আর কিছু লাগবে না ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো অর্থ হচ্ছে রঙিন। আমরা ওই যে গুগল ক্রোম ইউজ করি না, ক্রোমের লোগোটা কখনো দেখছো? বিভিন্ন কালারে মানে তৈরি করা হয়েছে, এটার মধ্যে বিভিন্ন 2-3টা রং আছে। তো এই জন্য এটাকে বলা হয় রঙিন। ক্রোমো যেটা, ক্রোমো অর্থ হচ্ছে রঙিন। তাহলে ক্রোমোপ্লাস্ট কাকে বলে? রঙিন প্লাস্টিককে হচ্ছে ক্রোমোপ্লাস্ট বলে। আর হচ্ছে লিউকোপ্লাস্ট।
এই যে লিউকো যে আছে না, লিউকো, লিউকো অর্থ হচ্ছে বর্ণহীন, বর্ণহীন। তাইলে আমরা যদি বলি যে বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে, তাইলে লিউকোপ্লাস্টের সংজ্ঞাটাও হয়ে যাবে, এর বাইরে আর কিছু দরকার নাই। আচ্ছা, এবার আমরা আসি একটা একটা করে পড়ি। মেইনলি পড়াটা না এই ক্লোরোপ্লাস্টেরটাই মেইন, কারণ ক্লোরোপ্লাস্টই আসলে ওই যদি গঠন টঠন প্রশ্ন আসে এই ক্লোরোপ্লাস্টটাই আসে, বাকিগুলো আসে না ওইরকম। তো ক্লোরোপ্লাস্টটা একটু ডিপলি। আচ্ছা, তো এই ক্লোরোপ্লাস্টটাও মাইটোকন্ড্রিয়ার মতন বাইলেয়ার। এটা হচ্ছে বাইলেয়ার মানে দ্বিস্তরী। এখানে লিখি বাইলেয়ার বা দ্বিস্তরী। আচ্ছা, তো এই যে বাইলেয়ার বা দ্বিস্তরী, এটা যখন তুমি কাটবা, এরকম করে যখন কাটবা, কাটার পর এই যে ভেতরে যে অংশটা, এই ভেতরের যেই এই যে দেখতেছো না ভিতরে এই মানে চাকতিগুলা না, চাকতি ছাড়া ভেতরে যেগুলো আছে এইগুলাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা বা মাতৃকা। স্ট্রোমা বা মাতৃকা। আর এই যে যেই দেখতেছো এই যে চাকতি চাকতি চাকতি, এই চাকতিগুলার তুমি যদি একটাকে আলাদা করো, জাস্ট একটা একটা যদি তুমি নাও, একটা চাকতি, এইরকম একটা চাকতি, এরকম একটা চাকতি নিলে সেটাকে তুমি বলবা হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড। আর যখন এরকম একসাথে অনেকগুলা চাকতি হয়ে যাবে, এরকম অনেকগুলা চাকতি একটার উপর একটা হবে, এই যে এরকম, তখন এটাকে বলা হয় হচ্ছে গ্রানাম। ঠিক আছে, গ্রানাম। তাইলে গ্রানামটা কি, অনেকগুলা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি হচ্ছে। আর এখন যদি তুমি চিন্তা করো যে এখানে তো একটা গ্রানাম, এই অনেকগুলা থাইলাকয়েড মিলে হইলে হচ্ছে একটা গ্রানাম, তুমি চিন্তা করলা যে অনেকগুলা গ্রানাম নিবা, অনেকগুলা গ্রানাম নিলে এই জিনিসটাকে বহু বচনে বলা হয় হচ্ছে গ্রানা। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে এর যে আভ্যন্তরীণ গঠন বা বাহ্যিক গঠন যা বলার ছিল, এইগুলা এইটুকুনি। এর গঠনে এর থেকে আর বেশি কিছু নাই। এখন আমি একটু আগে বললাম যে ক্লোরো, যেটা বললাম এই যে ক্লোরো, ক্লোরো অর্থ হচ্ছে সবুজ। এখন তোমার যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা ভাই বলো তো যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কোথায় থাকে, তুমি কি বলবা? তোমার মাথায় সবুজ রঙের উদ্ভিদের যেই যেই অংশ মনে হবে যে এই অংশটা সবুজ, যেমন ধরো মনে হইতে পারে যে পাতা, পাতা তো সবুজ, তাহলে পাতায় ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কাণ্ড, কাণ্ডগুলো হয় হচ্ছে সবুজ, সেটাতেও থাকতে পারে। তো এইরকম যেই যেই জিনিসগুলো আছে, অবশ্যই কাণ্ডটা যেগুলো আর কি কচি কাণ্ড, ওইগুলো হয় হচ্ছে সবুজ। এরকম যেই সবুজ অংশ, অন্যান্য যেই সবুজ জায়গাগুলো আছে সবখানেই যেই প্লাস্টিকটা থাকে সেটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাইলে ক্লোরোপ্লাস্ট কই থাকে, আমরা চিন্তা করবো যে কই কই সবুজ আছে সেই জায়গাগুলোয় ক্লোরোপ্লাস্ট থাকে। এবার আসে যে ক্লোরোপ্লাস্টের যে কাজগুলা, এইটা একটু আসি। হ্যাঁ, তো প্লাস্টিডের যে গ্রানা অংশটা দেখছো না, এই যে গ্রানা, গ্রানা যেটা দেখলাম, গ্রানা অংশটা কি করে, গ্রানা এই যে সূর্যের যে শক্তি, এখানে ধরো একটা সূর্য, হ্যাঁ সূর্য ধরো পাতার উপর এসে পড়ছে, এই সৌরশক্তিটাকে গ্রানাম যেটা করে, গ্রানা তার ভেতরে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে রেখে দেয়। তারপরে যেটা হয়, এই সূর্যালোকের যে রাসায়নিক শক্তি সাথে ক্লোরোফিল এবং অন্যান্য স্ট্রোমাতে, এই যে স্ট্রোমার মধ্যে থাকে কিছু এনজাইম, তারপরে বায়ু থেকে যেই কার্বন ডাইঅক্সাইড আসে, আর ভেতরে যেই পানিটা আছে, এই টোটালটা মিলে শর্করা তৈরি করে, শর্করা তৈরি করে। এই যে শর্করা তৈরি করে, এই যে সরকারি যে শর্করাটা তৈরি করে, এই প্রক্রিয়াটার নাম কি? এটাকে বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। বানানটা মনে হয় ভুল লিখলাম, যা হোক। তো এবার আসো জিনিসটা আরেকবার একটু ওভারভিউ করি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কীরকম, এটা আমরা পরে যে আরও ইনটেইলড পড়বো, এখন একটু জাস্ট একটু ওভারভিউ করি জিনিসটা। হ্যাঁ, আসো।
একটু লেজার নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যেটা হয় এই যে সূর্য, ঠিক আছে, সূর্য থেকে সূর্যের আলোটা যেটা পড়লো এটা হচ্ছে সৌরশক্তি হিসাবে আসে। এই জিনিসটা যে গ্রানাম আছে গ্রানামের ভেতরে স্টোর করে। হ্যাঁ, স্টোর করার পরে এই সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নেয়, ঠিক আছে, গ্রানাম। দেন যেটা হয় এই যে স্ট্রোমা মাতৃকা, এইখানে থাকে হচ্ছে এনজাইম, ঠিক আছে। এই এনজাইম এরপরে থাকতেছে তোমার গ্রানামের ভেতরে রাসায়নিক শক্তি, তারপরে এনজাইম, বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসে সেইটা, এবং এই ইয়ার ভেতরে যে পানিটা থাকে, এই কি বলে এটাকে কি বলে হচ্ছে কোষের ভেতরে যে পানিটা থাকে, প্লাস্টিক না, কোষের ভেতরে যে পানি থাকে, আমি একটু আগে মনে হয় ভুল বলছিলাম, প্লাস্টিকের কথা বলছি, প্লাস্টিকের পানি না, টোটাল কোষের ভেতরে যে পানিটা থাকে সেই পানিটাকে একসাথে নিয়ে শর্করা তৈরি করে। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। আশা করতেছি যে ক্লোরোপ্লাস্টের কি কি কাজ, কোন কোন অংশ কি কাজ করতেছে সব কিছুই ক্লিয়ার হয়েছে। তো এইটুকুনি এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। যদি ক্লোরোপ্লাস্ট নিয়ে লিখতে বলে জাস্ট গঠনটা বলবা, যেভাবে গঠনটা বলছি ওইভাবে, আর হচ্ছে কি কাজ আছে, কোথায় কোন কাজটা হয় সেটা, এর বাইরে আর কিছু লাগবে না। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে সূর্যের আলোটা কোথায় যায়, সূর্যের আলোটা কিন্তু গ্রানামে যায়, এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। সূর্যের আলো, সূর্যের আলো যায় হচ্ছে গ্রানামে, গ্রানামে, ঠিক আছে। আর স্ট্রোমাতে থাকে হচ্ছে এনজাইম, এনজাইম কোথায় থাকে, বা উৎসেচক যেটা আর কি, এনজাইম বলতেছি, তোমাদের বই মনে হয় উৎসেচক লেখা, সব বাংলায় লিখছে, উৎসেচক যেটা আর কি, উৎসেচক যেটা, এটা থাকে হচ্ছে স্ট্রোমাতে। এই তো এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, আর কিছু লাগবে না ইনশাল্লাহ, এটা এইটুকুন জানলেই হবে। বাকিটা তো বলে দিতে পারবা, বাদ বাকি যেগুলো আছে আর কি ওইগুলা লিখে দিলেই ক্লোরোপ্লাস্ট নিয়ে আর কিছু পড়ার দরকার নেই, এটুকুন পড়াই এনাফ। এবার আসি আমাদের নেক্সট যেই টপিকটা, এটাই ক্রোমোপ্লাস্ট। এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোম, একটু আগে কি বলছিলাম, ক্রোম মানে হচ্ছে রঙিন, তাই না? তার মানে ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড। আচ্ছা, রঙিন প্লাস্টিড। এবার আসি, ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন প্লাস্টিড, মাথায় রাখতে হবে রঙিন কিন্তু সবুজও তো রঙিনের মধ্যেই পড়ে, এরকম কি না, সবুজটা আসলে এর মধ্যে থাকবে না, এই রঙিন থাকবে, বাট সবুজটা এর অন্তর্ভুক্ত না। সবুজ হইলে তো আমরা ক্লোরোপ্লাস্টই বলবো। তো যদি বলে যে ক্রোমোপ্লাস্টের কাকে বলে বা সংজ্ঞা, তাহলে বলবা যে রঙিন প্লাস্টিড, সবুজ ব্যতীত অন্যান্য রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। আচ্ছা, তো এই যে ক্রোমোপ্লাস্ট, এইখানে না কিছু কিছু মানে ইয়া থাকে, এইসব কিছু রাসায়নিক বস্তু থাকে, আমি একটু নামগুলা যদি লিখি, ধরো জ্যান্থোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, তারপরে হচ্ছে ফাইকোসায়ানিন, সায়ানিন, এইরকম ক্রোমোপ্লাস্টের মধ্যে এরকম ধরো রাসায়নিক জিনিসগুলো থাকে। তো এইগুলার জন্য না বিভিন্ন সময় বিভিন্ন মানে বিভিন্ন রাসায়নিকের জন্য বিভিন্ন কালার হয়। তো কোনটার জন্য কি কালার হয় এটা মনে রাখা যায় খুব ইজি ওয়েতে। ধরো আমি যখন পড়তাম আর কি, তো এই যে জ্যান্থোফিল যেটা আছে না, এই জ্যান্থোফিলটা বলতে গেলে না একটা হয়ের মতন উচ্চারণ হয়, জ্যান্থো, তারপরে এই থয়ের সাথে একটা সাইলেন্ট হ এরকম থাকে, তাই না? তো এরকম হইতো জ্যান্থো তারপরে ফিল। তো হটাকে আমি এইখান থেকে যদি লিখি, তো হ দিয়ে কোন কালার হয়, হ দিয়ে হচ্ছে হলুদ। দেখা যায় না ঠিক মতন, আচ্ছা হলুদ। আচ্ছা, এরপর ক্যারোটিন, ক্যারোটিনটা আছে না, ক্যারোটিনটা যদি বলি, ক্যারোটিনের সাথে একটা ইংলিশ ওয়ার্ড মেলে, সেটা হচ্ছে ক্যারোট, তাই না?
ক্যারোট। ক্যারোট মানে কি? গাজর। গাজরের কালারটা কি হয়? কমলা কালার হয় না? কমলা, ঠিক আছে। আচ্ছা, ইরিথ্রিন, তোমরা কি এরকম পড়ছো না? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার ইংলিশ নামটা কি? এরিথ্রোসাইট না? এরিথ্রোসাইট, তাই না? তো এরিথ্রোসাইটটাকে যদি তুমি এরকম করে পড়ো এরিথ্রিন, তো এরিথ্রিন যেহেতু এটা লোহিত মানে লাল রক্তকণিকা, এখানেও এরিথ্রিন আছে, তুমি পড়তে পারো লাল, ঠিক আছে। আর ফাইকোসায়ানিন, সায়ানিন যেখানে দেখবা সায়ানিন মানেই হচ্ছে নীল, ঠিক আছে। তো দেখো নাম থেকেই কিন্তু পেয়ে যেতেছো এই প্রথম যে জ্যান্থোফিল, এই জিনিসটা একটু মানে এটা একটু গাঁজাখড়ি টাইপের, এটা ওইরকম মেলে না, বাট পড়তে পারো। জ্যান্থোফিলের সাথে থয়ের সাথে হয়ের একটা উচ্চারণ হয়, পড়তে গেলে দেখবা একটু ভেঙে পড়তে গেলে থয়ের পর একটা হয়ের মতন উচ্চারণ হয়। তো সেইখান থেকে পড়বা হচ্ছে হলুদ, ক্যারোটিনটা আসছে ক্যারট থেকে, ক্যারট মানে কমলা। ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন আমরা পড়বো হচ্ছে এরিথ্রোসাইট, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা যেটা, সেইখান থেকে লাল। এবং হচ্ছে ফাইকোসায়ানিন, একটু আগে বলছি যে সায়ানিন মানে হচ্ছে নীল। এটা এভাবে পড়তে পারো যে দুইটা ন আছে, দুইটা ন, তাই হচ্ছে নীল, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো। বাকিগুলাই দেখো কোনোটাই কিন্তু দুইটা করে ন নাই, এই একটাতেই আছে দুইটা ন। তো আমি এইভাবে মনে রাখতাম আর কি, এই যেটা নয়ের কথা বললাম এইটা দুইটা ন, তাই এটা নীল, ঠিক আছে। এর বাইরে আর কিছু মানে রাসায়নিক গঠনে এটা মানে রাসায়নিকের জন্য এরকম এরকম কালার দেখা যায়। এবার কথা হচ্ছে যে এই জিনিসগুলো না কই কই থাকে, এরকম প্রশ্ন আসতে পারে যে ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় থাকে, বা কোথায় কোথায় এর বিস্তৃতি, কোথায় কোথায় পাওয়া যায়, এরকম প্রশ্ন আসে, ঠিক আছে। এখন তুমি কি এটা বুঝতেছো যে একটা গাছের একটা উদ্ভিদে প্লাস্টিক যেটা আছে না, এই প্লাস্টিকটাও কিন্তু উদ্ভিদ কোষের অন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে থাকে না। একটা ভালো পয়েন্ট চলে আসলো আর কি, প্লাস্টিকটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই জন্যই কিন্তু প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, শুধুমাত্র এই প্লাস্টিকটা না থাকার কারণে। যদি প্লাস্টিক থাকতো তাইলে মানুষ দেখা যাইতো যে প্রতিদিন সূর্যের নিচে যে দাঁড়াইছে, এরপরে সূর্যের আলো নিয়ে প্লাস্টিকের সাথে বডি থেকে পানি টানি কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করতেছে, এরকম একটা অবস্থা হইতো। কিন্তু যেহেতু মানুষ কি কোনো প্রাণী সেটা পারে না, কারণ কি সেটা তাদের মধ্যে প্লাস্টিক নাই, প্লাস্টিক না থাকার কারণে মানুষ হচ্ছে পরভোজী হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এখন যেহেতু প্লাস্টিকটা উদ্ভিদ কোষে থাকে, তুমি কি এটা বুঝতেছো যে প্লাস্টিক যেহেতু উদ্ভিদ কোষে থাকে, তার মানে এই যে ক্রোমোপ্লাস্টটা তো রঙিন, তার মানে উদ্ভিদের যেই যেই জায়গাগুলো রঙিন সেই জায়গাগুলোতেই ক্রোমোপ্লাস্ট থাকবে। এটা কি বুঝতেছো? এটা বোঝা উচিত। আচ্ছা, তাইলে কই কই থাকতে পারে? আমরা তো দেখি যে ফুল ফল এইগুলা তো রঙিন, ফুল ফল এগুলো হচ্ছে রঙিন, তাই না? তার মানে অবশ্যই ফুল ফলের মধ্যে তোমার হচ্ছে পাওয়া যাবে, ক্রোমোপ্লাস্ট পাওয়া যাবে। এরপরে এই যে বলতে বলতে চলে আসছে আর কি ক্যারোটিন, ক্যারোটিনের যে গাজর আর কি, গাজর, গাজর আমরা কি খাই? গাজরের তো মনে হয় মূলটা খাই, তাই না? আমরা মূলটা খাই, কি কালার? কমলা কালার। তার মানে এইখানে কি কালার? মানে এইখানে কোন প্লাস্টিক আছে? ক্রোমোপ্লাস্ট, ঠিক। আচ্ছা, এখন এখানে তো মেইনলি এই কয়টা কালার পাইলাম, কিন্তু আরও তো অনেক ধরনের কালার দেখা যাইতে পারে, তাই না? আসলে এইখানে তো আমি 4টা রাসায়নিকের নাম মেনশন করলাম, এছাড়াও না আরও অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যার কারণে প্লাস্টিক মানে একটা উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন কালার দেখা যায়। আচ্ছা, তো ক্রোমোপ্লাস্ট থাকায় কী কী সুবিধা হয়েছে জানো? এই যে ফুলের যে বিভিন্ন কালারটা হয় না, ফুলের ফুল রঙিন হইলে দেখবা যে মানুষ তো ফুল নেই, কিন্তু রঙিন হওয়াতে যেটা হয় কি যে ওই যে বিভিন্ন পাখি, তারপরে ওই যে মৌমাছি আছে, এরা না এই রঙিন জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হয়, যার কারণে হয় কি পরাগায়ন হয় না, এক ফুল থেকে আরেক ফুলে হচ্ছে যেই রেণুগুলার স্থানান্তর হয়। তো এই রঙিন হওয়ার কারণে না ফুলগুলো আকর্ষণীয় হয়ে ওঠে, যার কারণে এই পরাগায়নটাও বেশ ইজি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ক্রোমোপ্লাস্ট নিয়ে যা যা বলার দরকার ছিল।
এর বাইরে আর কিছু না। যদি ক্রোমোপ্লাস্ট পরীক্ষায় আসার পসিবিলিটি এই দুইটা জায়গা থেকে খুব কম, তারপরেও যদি ধরো কোনো কারণে চলে আসে যে ক্রোমোপ্লাস্ট কি, প্রথমেই লিখবা যে রঙিন প্লাস্টিড কিন্তু সবুজ নয়, তাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে রাসায়নিক থাকে যেটা বলছি জ্যান্থোফিল, এই যে হরটা থেকে হলুদ, ক্যারোটিন, ক্যারোট থেকে কমলা, ফাইকোএরিথ্রিন, এরিথ্রোসাইটের লাল, ফাইকোসায়ানিন নীল, এটা লিখে দিবা। এইগুলোর কারণে বিভিন্ন রং হয়, আর রঙিন হওয়ার কারণে এই রাসায়নিকগুলোর কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের কালার হয়। আর এই ফুলে যেরকম একটা উদাহরণ হয়েছে যেটা বললাম আর কি, ক্যারোটের বা গাজরের মূলের উদাহরণটা দিতে পারো, আর লিখে দিবা যে ফুল রঙিন হওয়াতে পরাগায়ন সহজ হয়। এই তো, এর বাইরে আর কিছু দরকার নেই ক্রোমোপ্লাস্টে, এটুকু লিখলে এনফ। আচ্ছা, এইবার আসি লিউকোপ্লাস্ট। একটু আগে কি বলছিলাম, লিউকো মানে কি? লিউকো মানে বর্ণহীন, বর্ণহীন। লিখতে পারো যে রঞ্জকবিহীন, রঞ্জক মানে রংবিহীন, ওই তো রঞ্জক বিহীন, বা এটা মনে হয় তোমার, এটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আর কি, রঞ্জকবিহীন এরকম কোনো একটা ওয়ার্ড আছে দেখছিলাম মেবি, রঞ্জকবিহীন। যাই হোক, যেটা বই আছে ওইভাবে লেখাটা ভালো। আচ্ছা, লিখবা যে যে সকল প্লাস্টিড হচ্ছে রঞ্জকবিহীন বা কোনো ধরনের রঞ্জক জাতীয় পদার্থ থাকে না, সেগুলো হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন লিউকোপ্লাস্টটা তাইলে কই কই থাকবে? লিউকোপ্লাস্ট কই থাকে আসলে? যেই জায়গাগুলোয় না সূর্যের আলো পৌঁছায় না, এইরকম জায়গাগুলোতে লিউকোপ্লাস্ট থাকে। যেমন ধরো মূলের মধ্যে তো মানে সূর্যের আলো পৌঁছাবে না, মূল থাকে হচ্ছে এই হচ্ছে গাছের নিচে হচ্ছে থাকে মূল, তাই না? এ হচ্ছে ধরো গাছের নিচে থাকে মূল, তো মূল পর্যন্ত তো সূর্যের আলো পৌঁছায় না, সো এইখানে তোমার ইয়া থাকবেও না, মূলে হচ্ছে কোনো, মূলটাও বর্ণহীনই হবে, তাই না? তো মূলে থাকে লিউকোপ্লাস্ট। এরপরে জনন কোষ, ওগুলা হচ্ছে একটা গাছের একদম ওই ফুলের ভেতরে থাকবে যেগুলা জনন কোষ, এগুলাতেও পৌঁছাবে না এরকম জিনিসপত্র। তারপরে ভ্রূণ, এই জিনিসগুলায় না সূর্যের আলো পৌঁছায় না, যার কারণে হয় কি এইগুলা কালারলেস হয়, সেরকম কোনো কালার থাকে না। আর এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে লিউকোপ্লাস্ট। এগুলার মেইন কাজটা কি? লিউকোপ্লাস্ট যেখানে থাকে এগুলার মেইন কাজ কি? এদের মেইন কাজটা কি? এরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, এছাড়া এদের আর কোনো সেই রকম সিগনিফিক্যান্ট কাজ নেই, এদের মেইন কাজটাই হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এখন হয় কি যে কোনো কারণে লিউকোপ্লাস্টের কাছাকাছি সূর্যের আলো পৌঁছায়, ধরো কোনো কারণে পৌঁছাইলো, সেই ক্ষেত্রে কি হয়, যখন সূর্যের আলোটা লিউকোপ্লাস্টে এসে পড়ে, এই যে ধরো এখান থেকে আমি একটা সূর্য আঁকি, এখানে একটা সূর্য আঁকলাম, হ্যাঁ, এই যে সূর্য, আমাদের সূর্য, এই সূর্য থেকে কোনো কারণে যদি লিউকোপ্লাস্টে আলো পৌঁছায়, লিখে দেই আলো, আলো পৌঁছায় গেল, তো আলো পৌঁছাইলে কি হয়, লিউকোপ্লাস্টটা না ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়, লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। আচ্ছা, তো এই ছিল হচ্ছে লিউকোপ্লাস্ট নিয়ে যা যা আলোচনা করা দরকার ছিল, এর বাইরে আর কিছু দরকার নেই। এখন মেইনলি আমার মনে হয় যে প্লাস্টিক থেকে যদি প্রশ্ন আসে, প্লাস্টিক থেকে আসলে এই টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট, ক্লোরোপ্লাস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আসে যে প্লাস্টিডের বর্ণনা করো, তো প্লাস্টিডের বর্ণনা করতে গেলে তখন হয়তো তোমার 3 ধরনের লিখে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সবগুলো নিয়ে একটু ব্যাখ্যা দিতে হবে। বাট যদি এরকমভাবে প্রশ্ন করে দেয় সবুজ প্লাস্টিড নিয়ে বর্ণনা করো, তখন তোমাকে এই ক্লোরোপ্লাস্টের বর্ণনাটাই দিতে হবে। আর এই ক্লোরোপ্লাস্টের বর্ণনাটাই মানে বেশি ইম্পর্টেন্ট, এটা গ কিংবা ঘ মার্কের প্রশ্নের জন্য না খুব 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 পরিমাণে ইম্পর্টেন্ট, খুব বেশি আসছে এখানে। আর এটা হচ্ছে তোমার মিক্সড করে দেওয়ার মতন আছে, কিন্তু ওই যে সালোক সংশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে না, ওইটার সাথে কিন্তু এটা মার্চ করে দিয়ে দিতে পারে প্লাস্টিডের বর্ণনা। তো যদি বর্ণনা বলে ওই ছবি আঁকবা, তোমাদের বইয়ে যে ছবিটা আছে ওইভাবেই আঁকবা, এঁকে দেন যা যা বলছিলাম আর কি বর্ণনা ওইটা। আর এইখানে যেটা আছে ক্রোমোপ্লাস্ট কিংবা লিউকোপ্লাস্টের যে বর্ণনা, ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট, এইগুলো আসলে লেস ইম্পর্টেন্ট, ওই রকম খুব একটা ইম্পর্টেন্ট না, যেটা বলছিলাম আর কি 1 স্টার দিছিলাম।
এইগুলা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের এটাই ছিল হচ্ছে লাস্ট স্লাইড। এর বাইরে আজকে আর কিছু পড়াবো না। নেক্সট ক্লাসে হয়তো এরপরে যে টপিকগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করব যে এই ভিডিওটা কেউ যদি পুরোটা দেখতে পারে, ইনশাল্লাহ এই টপিকগুলো খুব ভালোভাবে কভার হয়ে যাবে। আর এই টপিকগুলো ভালোভাবে কভার হইলে না অনেক কিছু তো মানে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে, অনেক মানে বেসিক ক্লিয়ার করারই চেষ্টা করে গেছি। ইনশাল্লাহ এটা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, তো আজকের জন্য এইটুকুনি। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।